এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ছি ছি আপু, রাগ করতে যাব কেন? আমি একটু রাগ করিনি সত্যি। রাতের বলার ভঙ্গি দেখে হেসে ফেলল মৃত্তিকা। রাতকে ভীষণ পছন্দ হয়েছে তাদের সবার। মিষ্টি করে হেসে রাতের দিকে তাকিয়ে একটু ফুটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সে। ভীষণই মায়াবী দেখতে মেয়েটা, চোখজোড়া ভীষণ সুন্দর মেয়েটার। গাঢ় গোলাপি ঠোঁট সূক্ষ্মভাবে বাঁকানো, যেন অর্ধেক বলা কোনো কথা এখনো থেকে গেছে সেখানে। মুখের বাম গালে চোখের নিচে ছোট্ট একটা তিল, যেন অবাক করা চাঁদের গায়ে একটুখানি দাগ। দেখলে মন জুড়িয়ে যায়। প্রথম নজরে যে কারো মনে ধরে যাবে রাতকে। কোমর পর্যন্ত লম্বা রেশমি গাঢ় কালচে বাদামি রঙের চুল তার, উজ্জ্বল হলদে দীপ্ত গায়ের রং তার, ঠিক যেন সূর্য ডোবার আগে পরন্ত রোদের শেষ আলো তার গায়ে এসে পড়ে থেকে গেছে। মনে মনে মাশাল্লাহ বলে উঠল মৃত্তিকা। তোমরা বরং রুমে যাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও, রাতে সবে আড্ডা দিব। শুভ্রার কথায় রাতও সম্মতি জানিয়ে বিশ্রাম নিতে বলল তাদের। এক এক করে যে যার জন্য বরাদ্দ করে রাখা রুমে চলে গেল। রুদ্র ও জিহাদ থাকবে এক রুমে, মৃদু থাকবে শুভ্রার সাথে, আর চিত্রা এবং মৃত্তিকা থাকবে এক রুমে। সন্ধ্যার ধূসর আলো ধীরে ধীরে ম্লান হতে লাগলো। আকাশের গায়ে ছুপ ছুপ নীলচে রং ঘনিয়ে উঠতে লাগলো নিঃশব্দে। পশ্চিম দিগন্তের শেষ রংটুকু হারিয়ে যেতে না যেতেই চারপাশে নেমে এলো হালকা অন্ধকার। গাছের পাতাগুলো একে একে ছাই মিশে গেল। পাখিরা নিজ নিজ আশ্রয়স্থলে ফিরে গেল। বাতাসের গতিও যেন একটু মন্থর হয়ে এলো। রাত বাজে 9:45। এতক্ষণ শাশুড়ি মায়ের সাথে হাতে হাতে কাজ করছিল রাত। সন্ধ্যা থেকে গল্প করেছে শুভ্রা, মৃত্তিকা আর মৃদু সহ সবার সাথে। রুদ্র তখন রুদ্ধের সাথে গল্প করতে ব্যস্ত রুদ্ধের রুমে। জিহাদ আর চিত্রা দুজনেই ঘুমাচ্ছে। ফ্রেশ হয়ে কোনো রকম অল্প কিছু খেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছিল। লম্বা সময় জার্নি করার কারণে মাথা ব্যথা করছে তাদের। টানা অনেকক্ষণ গল্প করে রাত পরে নিজেই উঠে এসেছে শাশুড়ি মাকে সাহায্য করতে। যদিও তিনি কড়াভাবে নিষেধ করে দিয়েছিল রাতকে রান্নাঘরে আসতে, তবু রাত শোনেনি। হাতে হাতে ডাইনিং টেবিলে খাবার সাজাতে লাগলো। বেশি ভারী খাবার করেনি আজ রানু বেগম। লাউ শাক, ডাল ভুনা আর আলু ভর্তা করেছে শুধু, সাথে সাদা ভাত। যেহেতু দীর্ঘ সময় জার্নি করে এসেছে তাই রাতের খাবারটা হালকা পাতলা রেখেছে সে। রাত গিয়ে শুভ্রা, মৃত্তিকা এবং মৃদুকে ডেকে আনলো রাতের খাবার খেতে। তারপর তার শ্বশুর আহাদ আব্রাহামকে ডেকে পা বাড়ালো জামিনা বানুর রুমের দিকে। জামিনা বানুর রুমে ঢুকতেই তাকে নামাজের পাটিতে দেখলো রাত। নামাজ শেষ করে বসে বসে তসবি গুনছেন জামিনা বানু। পরনে তার দামি জামদানি শাড়ি। তাকে দেখে বোঝা যায় যুবতী বয়সকালে তিনি কতটা শৌখিন ছিলেন। জামিনা বানুর আচার আচরণ এবং ব্যবহারে আভিজাত্যের ছোঁয়া। তাকে দেখতেও ভীষণ আদুরে। রাতের মনটাই ভালো হয়ে গেল জামিনা বানুকে দেখে। রাতের সব সময় শখ ছিল তার নানির শাশুড়ি অথবা দাদি শাশুড়ি থাকবে। তার এতদিনের শখটা আচমকায় যেন পূরণ হয়ে গেল। রাত ধীর পায়ে আসতে গিয়ে বসলেন তার কাছে। মিষ্টি করে আলতো স্বরে ডাকলো দাদিমা বলে। দাদিমা ডাক শুনতে পেছনে ফিরে তাকালেন তিনি। তার নাতি নাতনিদের মধ্যে একমাত্র রুদ্ধই তাকে দাদিমা বলে ডাকে। এই বিষয়টা রাতের জানা নেই যদিও। রাতের দিকে ফিরে মিষ্টি হাসলেন তিনি। তিনি বলতে বাধ্য যে রাতকে তার প্রথম দেখাতেই মনে ধরেছে, ভীষণ পছন্দ হয়েছে তার রাতকে নাত বউ হিসেবে। দাদিমার হাসির উত্তরে রাতও মিষ্টি করে হেসে বলল, আপনার নামাজ পড়া শেষ হলে রাতের খাবার খেতে চলুন দাদিমা। রাতের কথায় সম্মতি জানিয়ে আস্তে আস্তে উঠে পড়লো জামিনা বানু রাতের হাত ধরে। তারপর আস্তে আস্তে এগিয়ে গেল ডাইনিং টেবিলের উদ্দেশ্যে। রাত ডাইনিং টেবিলে পৌঁছে গিয়ে দেখলো রুদ্র ততক্ষণে নেমে বসে পড়েছে। রুদ্র আর জিহাদ তার পাশে বসেছে। বিপরীতে বসেছে মৃত্তিকা, মৃদু, শুভ্রা এবং চিত্রা। রাত তাকালো রুদ্ধের দিকে। রুদ্ধের গায়ে এখন সাদা টি শার্টের বদলে ফুল হাতার সাদা শার্ট। এক মনে ফোনে কি যেন করে যাচ্ছে সে। রাত দাদিমার হাত ধরেই তাকে বসিয়ে দিল ডাইনিং টেবিলে। আহাদ আব্রাহাম অনেক আগেই বসে পড়েছে টেবিলে। সবাই জামিনা বানুর আসার অপেক্ষায় ছিল এতক্ষণ। তিনি এসে ডাইনিং টেবিলে বসতে এক এক করে সবাই খাওয়া দাওয়া শুরু করলো, রাত এবং রানু বেগম বাদে। রানু বেগম খাবার খাবেন সবার শেষে।
রাতকে রানু বেগম সবার সাথে বসতে বললে রাত বলে উঠে সে তার সাথে সবার শেষে খেয়ে নেবে। এত মানুষের মাঝে অস্বস্তি লাগতে পারে ভেবে তিনিও জোর করেননি রাতকে। একে একে সবার খাওয়া শেষ হলো। খাওয়া দাওয়ার মাঝেই রাতের চোখ আটকে গেল চিত্রার দিকে। মেয়েটা আসার পর থেকে একটা শব্দ শুনতে পারেনি রাত তার মুখ থেকে। একদম চুপচাপ হয়ে আছে মেয়েটার ড্রেস আপ দেখে বোঝা গেল সে খুবই আধুনিক। লেডিস শর্ট গেঞ্জি এবং একটা প্লাজো পরে আছে সে, গায়ে ওড়না নেই। আর চোখে রুদ্ধকে দেখছে আর খাচ্ছে মেয়েটা। চুলে তার কালচে খয়েরি কালার করা, হাতের নখে আছে বিশাল বড় ফেক নেলস। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো রাত চিত্রাকে দেখে মোটেও তার মনে হচ্ছে না যে সে এই কাজিন মহলের কেউ। চিত্রা যে রুদ্ধর কাজিন না, সে বিষয়টা সে এখনো জানে না। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই শাশুড়ি মায়ের সাথে হাতে হাতে সব গুছিয়ে উপরে আসতেই তার হুট করে মনে পড়ল আজ তাকে রুদ্ধের সাথে এক রুমে থাকতে হবে। পরক্ষণেই মনে পড়ল শুধু আজ না, আজ থেকে প্রতিদিনই তাকে রুদ্ধের সাথে থাকতে হবে। এটা ভাবতেই গলার শ্বাস আটকে গেল রাতের। সে ভেবেছিল শুভ্রার রুমে লুকিয়ে গিয়ে ঘুমিয়ে পড়বে। দুপুর বেলায় লোকটার গায়ে কফি ঢেলে দিয়েছে সে। তখনকার করার সে কাজের জন্য তাকে যদি এখন বাঁকা দেয়। এমনিতেও প্রচন্ড ভয় পায় সে রুদ্ধকে দেখলে, গায়ে ভয়ে কাটা দিয়ে ওঠে তার। মনে মনে হনুমান বলে রুদ্ধকে বকে দিতে ভুলল না রাত। তারপর জোরে শ্বাস নিয়ে দরজা খুলিয়ে আবার আটকে দিল দরজা। তার এমন কাণ্ড কারখানা এতক্ষণ তার পেছনে দাঁড়িয়ে এই বুকে হাত গুজে দেওয়ালে হেলান দিয়ে দেখছিল রুদ্রের সাথে গল্প করতে করতে ছাদে গিয়েছিল তারা। কেবলই রুমে ফিরল সে। দরজার সামনে দাঁড়িয়ে রাতকে এমন করতে দেখে চুপ করে দাঁড়িয়ে গিয়েছিল সে। হাতল ধরে রাত মাথাটা এলিয়ে দিল দরজায়। সেভাবে এই মাথাটা দরজার সাথে লাগিয়ে রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। হঠাৎই পেছনে কারোর অস্তিত্ব টের পেতেই পেছনে ফিরে তাকালো রাত। পেছন ফিরে রুদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে লাফিয়ে উঠল। আচমকা রুদ্ধকে এভাবে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ঘাবড়ে গেল রাতকে এভাবে হাঁসফাঁস করতে দেখে সোজা হয়ে দাঁড়ালো রুদ্ধ। তারপর পকেটে হাত গুজে রুমে ঢুকে গেল রাতকে পাশ কাটিয়ে। বাহিরে তখন রাত দাঁড়িয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, ভেতরে যাবে কি না তা নিয়ে। লোকটাকে দেখলে ভয়তে তারা গায়ে কাটা দেয় কেন সে নিজেও জানে না। বিষয়টা নিয়ে রাত প্রচন্ড বিরক্ত। তখনই আচমকা পেছন থেকে রুদ্ধ তার ছোট্ট মাথাটা ধরে টান দিয়ে রুমের ভেতরে নিয়ে দরজাটা লাগিয়ে দিল ঠাস করে। বিষয়টা এত দ্রুত ঘটে গেল যে রাত কিছু বুঝে ওঠার আগে রুদ্ধ তার মাথা ছেড়ে দিয়ে বারান্দায় হাঁটা দিল। বোকার মতো ড্যাব ড্যাব করে রাত রুদ্ধের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে পা বাড়ালো ওয়াশরুমের দিকে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে চোখ গেল বিছানায় শুয়ে থাকা রুদ্ধের দিকে, যার পাশে চুপটি করে শুয়ে আছে পুফি। রুদ্ধ চোখ বুঝে আলতোভাবে হাত বুলিয়ে দিচ্ছে পুফির গায়ে। রাত ভাবলো সে এখন কোথায় শুবে, রুদ্ধের পাশে এক বিছানায়। চোখ মেলে তাকিয়ে রাতকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্ধ কপাল কুঁচকে বলে উঠল, সারা রাত ভূতের মতো এভাবে দাঁড়িয়ে থাকার প্ল্যান থাকলে বারান্দায় গিয়ে দাঁড়াতে পারো। রাত 12টার পর তোমার আরও সঙ্গর সাথে চলে আসবে সেখানে। রুদ্ধের কথায় কেঁপে উঠল রাত। ভূতে তার ভীষণ ভয়। মাথা নিচু করে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, আমি কোথায় ঘুমাবো? রাতের এমন প্রশ্নে ছাড়া গলায় রুদ্ধ ব্যঙ্গ করে উত্তর দিল, এত বড় বিছানায় যদি না হয় তাহলে বাথরুমে শুতে পারো। কথাটা বলে পুফিকে তার জায়গায় শুয়ে দিয়ে উল্টো পাশ হয়ে শুয়ে পড়ল রুদ্ধ শুয়ে পড়তে এই কোটি কোটি পায়ে রাত গিয়ে শুয়ে পড়লো তার বিপরীত পাশে। রাত বিছানায় শেষ হতেই ঠাস করে লাইট নিভিয়ে দিল রুদ্ধ লাইট অফ করতেই রাত রুদ্ধের দিকে তাকালো। সে এখন কিভাবে এই লোককে বলবে যে তার অন্ধকারে ভয় করে? উপায় না পেয়ে বেচারি রাত এত বড় খাটের এক কোনায় পড়ে রইল। পুরো রুম অন্ধকারে থেকে গেছে। হুট করে ভয় লাগতে লাগলো তার। ভয়তে একটু একটু করে সরতে লাগলো রাত। এক আঙ্গুল উঁচিয়ে হাতড়ে খুঁজতে লাগলো রুদ্ধকে। আঙ্গুল দিয়ে রুদ্ধের শক্তপোক্ত বিশাল পিঠে গিয়ে ঠেকতেই খুঁজে পেল তাকে। রুদ্ধের পিঠের কাছে সরে শুবে তখন খেয়াল করলো পুফি তাদের মাঝে অর্ধেকের বেশি জায়গা নিয়ে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। রাত পুফির দিকে একবার তাকিয়ে পুফিকে কোলে তুলে নিজের পাশে শুয়ে দিল। তারপর আস্তে গিয়ে শুয়ে পড়ল রুদ্ধের পিঠ ঘেঁষে। রুমের সমস্ত শব্দ থেমে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে চারপাশ। ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে রুমটা। রুদ্ধের পিঠে নিজের পিঠ লাগিয়ে চোখ বন্ধ করলো রাত।
আরেক হাতে পুফিকে ধরে রাখলো। তারপর কোনো রকম চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। রুদ্ধ তখন রাতের এসব কাণ্ড দেখে উল্টো পাশ ফিরে বিরক্তিতে ফুস করে নিঃশ্বাস ছাড়লো। তারপর রাতকে পাত্তা না দিয়ে নিজের মতো উল্টো পাশ ফিরে ঘুমিয়ে পড়লো। আস্তে আস্তে রাতও গভীর ঘুমে চলে গেল। এখনো পুরোপুরি জেগে ওঠেনি পৃথিবী। চারপাশে সবে মাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে ধীরে ধীরে, যেন আকাশের বুক ছেড়ে নিঃশব্দে উঁকি দিচ্ছে নতুন দিনের সূচনা। আকাশের রং তখনও ফ্যাকাশে নীল, তাতে হালকা সোনালি ছায়া পড়ছে পূর্ব দিগন্ত থেকে। বাতাসে একটা স্বচ্ছ ঠান্ডা ভাব, যেন রাত আর সকাল একসঙ্গে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে শেষ আলোর দ্বিপথে। ছোট ছোট শব্দ দূরে কোথাও একটা ঘুঘুর ডাক, কিংবা শীতল বাতাসে কেঁপে ওঠা পাতার কণ্ঠস্বর, সব মিলিয়ে এক নিঃশব্দ সঙ্গীত সৃষ্টি করছে। বারান্দার দরজা গতকাল রাতেও লাগায়নি রুদ্ধ, তবে ইচ্ছে করে লাগায়নি সে। বারান্দার সফেদ পাতলা পর্দা ভেদ করে সুর সুর করে বাতাস ঢুকছে ভেতরে। ছোট্ট ছোট্ট চড়ুই পাখি গ্রিলের ছোট ছোট ফাঁক ভেদ করে ভেতরে ঢুকে কিচিরমিচির করতে ব্যস্ত হয়ে পড়েছে যেন। আচমকা নাকের কাছে সুরসুরি লাগতেই ঘুম ছুটে গেল রুদ্ধের। ঘুম থেকে উঠতেই পিটপিট করে চোখ মেলে চাইল সে। হুট করে বুকের ডান পাশটায় ভারী ভারী ঠেকলো তার। চোখ ছোট ছোট করে সেদিকে তাকাতে দেখতে পেল এলোমেলো হয়ে শুয়ে আছে মেয়েটা তার বুকের মাঝে। পুফির ঘুম ভেঙেছিল আরো আগে। রুদ্ধের পায়ের কাছে বসেছিল সে। পুফি রুদ্ধের ঘুম ভেঙে গেছে দেখে আদর নিতে ছুটে এলো। রুদ্ধের বুকের উপর উঠে আলতো করে মাথা ঘষে দিল রুদ্ধের গালের সাথে। রুদ্ধ হাত বাড়িয়ে করে আদর করে দিল তাকে। তারপর বুকের কাছে লুটে থাকা আরেকটা বিড়ালের দিকে তাকালো সে। মেয়েটা কখন তার এত কাছে চলে আসলো ভাবতে লাগলো তা। তারপর আলতো করে রাতকে বালিশে শুয়ে দিয়ে উঠে পড়লো বিছানা ছেড়ে। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে আলসেমি ছাড়লো রুদ্ধ, দুপাশে হাত মেলে দিয়ে। তারপর গিয়ে পুফির খাবার বাটিতে ক্যাট ফুড ঢেলে দিল তাকে। খাবার পেয়ে এক লাফে খাট থেকে নেমে গেল পুফি। তারপর ল্যাজ নাড়তে নাড়তে খেতে থাকলো। রুদ্ধ এক পলক সেদিকে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। পুফি খাবার খেয়ে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, কিন্তু তার পাপা বের না হওয়ায় আবার বিছানার উপর লাফতে উঠে বসে পড়লো। তাদের রুমে হুট করে নতুন কাউকে দেখে কিছুটা অবাক হলো সে। গতকাল রাতে পুফি ঘুমেছিল যখন রাত এসেছিল, তাই সে তখন রাতকে দেখেনি। নাক টেনে রাতের গন্ধ নিল পুফি। তারপর আস্তে গিয়ে রাতের গায়ের উপর উঠে গোল হয়ে বসলো। ড্যাব ড্যাব করে দেখতে লাগলো রাতকে। সে রাতকে চিনে, এর আগেও দুবার দেখেছে সে। তাকে ভীষণ আদর করেছিল রাত। আহ্লাদি হয়ে রাতের মুখের সঙ্গে নিজের মাথা ঘষতে লাগলো পুফি। আচমকা নরম তুলতুলে ছোঁয়া পেয়ে ঘুম হালকা হয়ে আসলো রাতের, কিন্তু চোখ খুলল না সে। রুদ্ধ ততক্ষণে ফ্রেশ হয়ে বাহিরে বের হয়ে বিছানায় রাতের গায়ের ওপর পুফিকে এভাবে গোল হয়ে বসে থাকতে দেখে কিছুটা অবাক হলো। মেয়েটা দেখি এখন তার মেয়েকেও বশ করে নিয়েছে। রুদ্ধের তুলা কন্যা উর্ফে পুফি খুবই খুঁতখুঁতে স্বভাবের বিড়াল, সহজে কারোর কাছে যায় না। পুফির দিকে এক পলক চেয়ে বারান্দায় পা বাড়ালো রুদ্ধ। রুদ্ধকে বারান্দায় যেতে দেখে পুফিও তার পিছু পিছু ল্যাজ সোজা করে দৌড় দিল। ঘুম থেকে উঠে চুপ করে বসে আছে রাত। ঘুম ভেঙেছে অনেক আগে, কিন্তু এখনো চোখ খোলেনি সে। পিটপিট করে চাইলেও আলতো করে উঠে বসতে হুট করে মন খারাপ হয়ে গেল তার। আজ তার মাকে ভীষণ মনে পড়ছে। মা তাকে সবসময় মাথায় হাত বুলিয়ে ঘুম থেকে উঠাতো। বাড়ি থেকে আসার পর থেকে একবারের জন্য কথা হয়নি তার কারোর সাথে। মুখ ফুটে কাউকে বলতে পারছে না যে আমাকে নিয়ে যাও ও বাড়ি। আমার সবাইকে ভীষণভাবে মনে পড়ছে, খুব মিস করছি। রুদ্ধ রুমে ঢুকে রাতকে এভাবে বিষণ্ণ হয়ে চুপচাপ বসে থাকতে দেখেও কিছু বলল না। বিনা কারণে কথা বলা পছন্দ না তার। তবুও রাত এভাবে ঝিমুচ্ছে। ভ্রু কুচকে এগিয়ে গেল রাতের দিকে। রাতের কপালে রুদ্ধ তার ডান হাতের এক আঙ্গুল দিয়ে মাথা উঁচিয়ে ধরে বলল, এই মেয়ে, তোমার ঘাড়ে ভূতটুত আছে নাকি? ভূতের মতো এমন করে আছো কেন? হ্যাঁ। রাত রুদ্ধের দিকে পিট করে তাকালো। রুদ্ধ বিরক্ত হলো। এই মেয়েকে কিছু বললে এইভাবে তাকিয়ে থাকে কেন? রুদ্ধের এমন কথায় রাত কপালে ভাঁজ ফেললো। আজব তো, সে কখন কি করলো? সে ঘুম থেকে উঠলোই তো কেবল। হে গরিলার মাথায় সমস্যা আছে নাকি? রাত কিছু বুঝে উঠতে না পেরে বোকা বোকা কণ্ঠে বলল, কি হয়েছে? আমি কি কিছু করেছি? রুদ্ধ রাতের দিকে হতাশ নিঃশ্বাস ছাড়লো। সে কার সাথে কথা বলছে? এই মেয়ের সাথে কথা বলা আর দেওয়ালের সাথে কথা বলার সমান।
রাতের প্রশ্নের উত্তর না দিয়ে বারান্দার দিকে পুনরায় পা বাড়ালো রুদ্ধ। রাত সেদিকে কিছু না বুঝে তাকিয়ে রইল। আজ শুক্রবার, আজ বন্ধের দিন, তাই রুদ্ধের কোনো তাড়া নেই আজ। এত সকালে ঘুম ভেঙে গেছে যেহেতু, তাই ভাবলো বারান্দায় বসে কিছুক্ষণ বই পড়বে, তাই আবার পা বাড়ালো বারান্দায়। রাত ধীর পায়ে বিছানা থেকে নামলো, তারপর পা বাড়ালো ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে এসে বেরিয়ে পড়লো রুম থেকে। নিচে গিয়ে দেখলো পারুল খালা ঘর ঝাড়ু দিচ্ছে। রাত রান্নাঘরে ঢুকে পড়লো, তারপর ভাবতে লাগলো কি রান্না করবে আজ সকালে। তখন দেখলো পারুল খালার রান্নাঘরে ঢুকে ফ্রিজ খুলে গরুর মাংস বের করছে। রাতকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, এত জলদি উঠে পড়লেন যে আম্মা, কিছু লাগবো? রাত মুচকে হেসে জবাব দিল, না খালা, আমার কিছু লাগবে না। আর আমাকে আপনি করে বলতে হবে না, আপনি বরং আমাকে তুমি করেই বলবেন, কেমন? জবাবে মাথা নেড়ে হাসলেন তিনি। রাতের ব্যবহারে খুবই সন্তুষ্ট হলেন তিনি। মেয়েটা সবসময় শান্ত হয়ে থাকে, তাই সে ভেবেছিল হয়তো অহংকারের কারণে কথা বলে না, বড়লোক বাড়ির মেয়ে বলে কথা, তার উপর আবার বড় বাড়ির বউ হয়েছে। কিন্তু তার এই ভুল ধারণা ভেঙে দিল রাত। ততক্ষণে রাত আটার কৌটা থেকে আটা বের করে সিদ্ধ করার জন্য চুলায় পানি গরম হতে দিয়ে পারুল খালাকে বলল, খালা, একটু কষ্ট করে মশলাগুলো কোথায় রাখা আছে একটু বলবে? উত্তরে তিনি বললেন, গতকাল রাতে তিনি সবকিছু তৈরি করে রেখেছিলেন। ফ্রিজ থেকে এক এক করে বাটা মশলা বের করে দিতে লাগলেন। তারপর হাতে হাতে দুজন মিলে একটু একটু করে সব গুছিয়ে নিতে লাগলেন। রান্নার সবকিছু গোছগাছ হয়ে গেলে রাত আটা সিদ্ধ করে রুটি বানাতে বসে পড়ল। ততক্ষণে আরেক চুলায় গরুর মাংস কষিয়ে দিয়েছে সে। পারুল খালা রাতকে এত নিখুঁতভাবে গুছিয়ে কাজ করতে দেখে কিছুটা অবাক হলেন। ভেবেছিলেন এতটুকু মেয়ে হয়তো কিছুই পারবে না, কিন্তু রাতকে দক্ষ হাতে সবকিছু সামলাতে দেখে বুঝলেন পাকা রাঁধুনি এই মেয়ে। রাতের রুটিগুলো বেলা হয়ে গেলে এক এক করে ভেজে নিতে বলল পারুল খালাকে। অপরদিকে গরুর মাংস কষাতে লাগলো রাত। ততক্ষণে বাড়ির অন্যান্য সদস্যরা এক এক করে উঠে পড়েছে। রানু বেগম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। রান্নাঘরে ঢুকে বিস্ময় ফুটে উঠল তার চোখে মুখে। রাতকে কোমরে ওড়না বেঁধে এভাবে কাজ করতে দেখে বেশ অবাক হলেন। তিনি সাথে কিছুটা খুশি হলেন। কাছে গিয়ে রাতের ঘেমে থাকা মুখে হাত বুলিয়ে বললেন, তোকে এসব কাজ কে করতে বলেছে? হ্যাঁ, দেখি সর যা এখান থেকে। দেখ তো কি অবস্থা করেছিস নিজের, ঘেমে কি অবস্থা হয়েছে। যা এখন গিয়ে ওদের সবাইকে এক এক করে ঘুম থেকে গিয়ে টেনে তোল, গিয়ে বাকি রান্না আমি দেখছি। রাত না করলো, কিন্তু রানু বেগম তা শুনলেন না। রাতকে গিয়ে যা বলেছেন তা করতে বললেন। রাতও বাধ্য মেয়ের মতো উঠে গেল উপরে। রাত ধীর কদমে এগিয়ে গেল শুভ্রার রুমের দিকে। রাত শুভ্রা ও মৃদুকে ঘুম থেকে ওঠানোর উদ্দেশ্যে পা বাড়ালো রুমে। তখনই চিত্রাকে নিয়ে তাদের কথোপকথন কানে আসতে থমকে দাঁড়িয়ে পড়ল রাত। তখনই মৃদু হেসে আবার বলে উঠল, চিত্রার বাড়াবাড়ি কিছু করার সাহস নেই, রুদ্র ভাইয়াকে বেচারি যা ভয় পায়। শুভ্রা ফোনে চোখ ধরে রাখা অবস্থায় উত্তর দিল, আরে আমি তো অপেক্ষায় আছি যে কখন ফ্রিতে চিত্রা হরিণ আমাদের তার মহাচিত্র দৃশ্য দেখাবে আর আমরা বিনোদন নিব। শুভ্রার কথা শুনে হু হু করে হেসে ফেলল মৃদু। রাতের কৌতূহল হতে লাগলো চিত্রাকে নিয়ে। মেয়েটা এমন চুপচাপ, নাকি অন্য কোনো কারণ আছে? এসব ভাবতে ভাবতে রুমে ঢুকলো রাত। তাদের কথার মাঝে রাতকে আসতে দেখে দুজনে উঠে বসলো। রাত তাদের দিকে এগিয়ে গিয়ে নরম হেসে বলল, ও তোমরা উঠে গেছো, আমি তোমাদের ডাকতে এসেছিলাম, সকালে নাস্তা করতে ডাকছেন। শুভ্রা ফোন রেখে রাতের দিকে এগিয়ে এসে বলে, উঠে গেছি আমরা, কিন্তু আপনি এত জলদি উঠে গেছেন কিভাবে? আজ না আপনার দেরিতে ওঠার কথা। তা ভাইয়ার কি খবর? তোমার জামাই কি এখনো ঘুম? কথাটা বলে চোখ টিপ দিয়ে মুচকে মুচকে হেসে দুলতে দুলতে হালকা গোতা দিল শুভ্রা রাতকে। মৃদু রাতের দিকে তাকিয়ে তার ভ্রু নাচে ইশারা করতে থাকলো। বেচারি রাত তাদের কথার মাথা মুন্ডু কিছু না বুঝে চোখ ছোট ছোট বানিয়ে পিটপিট করে তাকালো দুজনের দিকে। রাতের এভাবে তাকানো দেখে মৃদু আর শুভ্রা দুজনে হাসিতে ফেটে পড়লো। তখন রাত লজ্জা পেয়ে কোনো মতে দ্রুত পায়ে চলে আসলো রুম থেকে। রাতকে এভাবে পালিয়ে যেতে দেখে দুজনের হাসির ব্যাগ যেন আরো বেড়ে গেল। শুভ্রার রুম থেকে রাত সোজা রান্নাঘরে পা বাড়ালো। তখনই তার শাশুড়ি মা রানু বেগম তাকে রুদ্ধের জন্য কফি বানিয়ে নিয়ে যেতে বললেন।
রুদ্ধের জন্য কফি বানাতে বানাতে রাত মনে মনে ভাবলেও মানুষ কি পরিমাণ রসকসহীন হতে পারলে এমন করা তিতা কফি খেতে পারে। রুদ্ধের কফি হতে হবে দুধ চিনি ছাড়া, কড়া ক্যাফিনের স্মেল থাকতে হবে সেই কফিতে। রাত ভাবলেও এমন কফি মানুষ খায় কিভাবে? তার তো এই কফির দিকে তাকালে কেমন কেমন লাগেছি। রুদ্ধের জন্য কফি নিয়ে রুমে চলে আসলো রাত, কিন্তু রুমে এসে দেখে রুম পুরো ফাঁকা, রুদ্ধ নেই। তারপর বারান্দায় গিয়ে দেখতে পেল সোফার উপর বসে বই পড়ছে রুদ্ধ। পেশিবহুল দৃঢ় বিশাল গায়ে তার ধূসর রঙের হাফ হাতা টি শার্ট জড়িয়ে আছে, আর ট্রাউজারও পরেছে ধূসর রঙের। বলিষ্ঠ হাত জোড়া ফুলে ফেপে ওঠা শিরাগুলো দৃশ্যমান হয়ে আছে। পাতলা পশমে ভরা হাতখানার উপর সূর্যের আলতো সোনালি আলো এসে পড়ছে। রুদ্ধের ত্বক জলজল করে আছে সেই আলোর সংস্পর্শে। অদ্ভুত এক আকর্ষণে চোখ আটকে গেল রাতের, যেন কোনো পরিশীলিত বর্বরতা রাতের হুট করে আঁকড়ে ধরতে ইচ্ছে করলো রুদ্ধের শক্তপোক্ত পুরুষালীন দৃঢ় শিরায় ভরা লম্বা হাতখানা। সে বলতে বাধ্য, এই পুরুষটা অসম্ভব সুন্দর। মানুষটাকে দেখলেই অজানা এক প্রশান্তি কাজ করে তার মনে। মুখে মিষ্টি হাসি ফুটল রাতের। আচমকা আলতো স্বরে মিউ শব্দ শুনতেই ধ্যান ভেঙে গেল রাতের। চোখ গেল পুফির দিকে, যে কিনা রুদ্ধের পাশে প্রজাপতি ধরার জন্য লাফিয়ে লাফিয়ে খেলা করছে। তা দেখে রাতের মিষ্টি হাসির রেখা আরো দীর্ঘ হলো। পুফিকে দেখলে আদর করতে ইচ্ছে করলো তার ভীষণ। আদরে পুফিকে আদরে আদরে ভরিয়ে দিতে দ্রুত রুদ্ধকে কফি দিতে রুদ্ধের কাছে এগিয়ে গিয়ে আলতো মৃদু স্বরে শুধালো, শুনছেন আপনার কফি। বারান্দায় আচমকা কারো উপস্থিতি পেয়ে বইয়ের ভাঁজ থেকে চোখ তুলে সামনে তাকালো সে। তার থেকে একটু দূরে থাকা শুভ্র নির্মল নিষ্পাপ মুখে চোখ পড়তেই থমকে গেল সে। সাদা সফেদ রঙের একটা থ্রি পিস পরা রাত। রাতের খোপায় তোলা চুলগুলো এলোমেলো হয়ে আছে, কিছু চুল আলগা হয়ে নেমে লেপটে আছে গালে। মায়াবী হরিণী আঁখি জোড়া আর কোণে একটু ক্লান্তির ছোঁয়া লেগে আছে। মেঘের মতো নরম ঘামের ছোঁয়ায় স্নিগ্ধ মুখখানার দিকে চেয়ে রইল রুদ্ধ। হুট করে রুদ্ধের মনে পড়লো তার সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে সে। খেয়াল হতে চোখ নামিয়ে নিল সে। রুদ্ধকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে পুরো শরীর অসাড় হয়ে আসছিল রাতের। অজানা লজ্জার ভারে নুয়ে ফেলছিল মাথা। অপেক্ষা করতে থাকলো রুদ্ধ কখন তাকে কফির কাপটা দিতে বলবে তার হাতে। রুদ্ধ পুনরায় তার নজর বই নিবদ্ধ করে ডান হাতটা বাড়ি দিল কফির কাপ নিতে। রুদ্ধ হাত বাড়াতে রাত তার হাতে কফির কাপটা দিয়ে কোলে তুলে নিল সাদা তুলোর ডিব্বাটাকে। কফির কাপ হাতে নিয়ে আর চোখে আবার রুদ্ধ তার সামনে থাকা শুভ্র রমণীর দিকে তাকালো। রুদ্ধের বারান্দার পাশে দাঁড়িয়ে আছে বিশাল এক সাদা রঙ্গন গাছ। বাতাসের মৃদু ঝলকানিতে আলতি করে বাড়ি খাচ্ছে তারা বারান্দার গ্রিলের সাথে। মিষ্টি গন্ধ ভেসে আসছে সাদা রঙ্গনের। রুদ্ধ একবার সেদিকে তাকিয়ে আরেক পলক চাইলো মেয়েটির দিকে। খুঁটে খুঁটে দেখতে লাগলো তাকে। রাতের হাতে তার দাদিমার পরিয়ে দেওয়া স্বর্ণের বালা চকচক করছে উজ্জ্বল শুভ্র হলদে হাতে। মেয়েটা নরম ভাবে বাঁকানো বোচা নাকের ডগায় পড়ে থাকা ছোট্ট পাথরের স্বর্ণের নাকফুলটায় সূর্যের আলো এসে পড়তে জল জল করে উঠল গোধূলি বেলার শেষ তারার মতো। ক্ষুদ্রতর রত্নখানা যেন মেয়েটাকে আরো মায়াবী করে তুলছে। ছোট্ট খাটো সাইজের মেয়েটার উচ্চতায় সর্বোচ্চ 5 ফিট 1 হবে। তার থেকে 11 ইঞ্চির ছোট্ট মেয়েটা তার বুকের কাছে গিয়ে পড়বে। রুদ্ধা মনে মনে মেয়েটার নাম স্মরণ করার চেষ্টা করতে লাগলো। তখনই হুট করে মনে পড়লো সে তো মেয়েটার নামটাই জানে না। জানবে কিভাবে? সে তো শুনতে চায়নি একটা বারের জন্য। রাত তখন পুফিকে কোলে নিয়ে আদর করতে ব্যস্ত। পুফিকে চুমু দিয়ে মন মতো আদর দিয়ে বারান্দা থেকে বেরিয়ে গেল রাত। পেছন ফিরে তাকালেই হয়তো দেখতে পেত এক জোড়া চোখ যা পুরোটা সময় নজরবন্দি করে রেখেছিল তাকে। এক দৃষ্টিতে চেয়েছিল রুদ্ধ। সে দৃষ্টিতে ছিল এক আকাশ সমান মুগ্ধতা। রাত চলে যেতে রুদ্ধ সেদিকে চেয়ে আপন মনে বিড়বিড় করে উঠল, সাদা রঙ্গনা। রাত চলে যেতে রুদ্ধ বইটা বন্ধ করে মাথা এলিয়ে দিল সোফায়। তখনই পুফি লাফিয়ে তার পাপার কোলে উঠে গোল হয়ে বসে পড়ল। রুদ্ধ ও স্নেহ মাখা হাত বুলিয়ে দিতে লাগলো তার গায়ে। সকাল 4টা বাজে এখন। বাহিরে রোদের কোমলতা কমে আসছে আস্তে আস্তে। মৃদু বাতাস বইছে, সে সঙ্গে মিহি ছন্দে ছন্দে দুলছে মাধবীলতার ছোট্ট ডালপালাগুলো। মিষ্টি গন্ধ নাকে সুবারি খাচ্ছে। আবেশে চোখ বুজে ফেলল রুদ্ধ। মৃদু স্বরে সুর তুলল, তুমি চাইলে বৃষ্টি, মেঘ ছিল রাজি, অপেক্ষা শুধু বর্ষণে, মাতাল হাওয়া বইছে
দূরে পাখি গাইছে গান, বৃষ্টি তোমার আহ্বান। সাদা রঙের স্বপ্নগুলো দিল না কচুটি, তাই তো আমি বসে ঘাস ফুলেদের সাথে আমি একাই কথা বলি। ঘাস ফুলগুলো সব ছন্ন ছাড়া, তুমি চাইলে জ্যোৎস্না স্বপ্নীল কোনো এক রাতে, আকাশটা ঘিরে প্রার্থনা। চাঁদটা বলবে হেসে জ্যোৎস্না এলে শেষে, জানিও তোমার অভ্যর্থনা। সাদা রঙের স্বপ্নগুলো দিল না কচুটি, তাই তো আমি বসে ঘাস ফুলেদের সাথে আমি একাই কথা বলি। ঘাস ফুলগুলো সব ছন্ন ছাড়া। ইদানিং কি হয়েছে নিজের বুঝতে পারছে না রুদ্ধ। হঠাৎই এলোমেলো হয়ে পড়ছে সে। চোখ খুলে পফিকে কোল থেকে নামিয়ে দিল। সোফা থেকে উঠে রুমের দিকে পা বাড়ালো রুদ্ধ। ক্লাসের জন্য কিছু প্রজেক্ট তৈরি করতে হবে, তার সাথে অফিসিয়াল কিছু কাজও বাকি আছে। পবিত্র জুম্মার দিন আজ। বাড়ির সব ছেলেরা আজ একসাথে নামাজ পড়তে যাবে। আহাদ, আব্রাহাম, জিহাদ এবং রুদ্র লিভিং রুমে বসে আছে। রুদ্ধ আসলে চারজন একসাথে বেরিয়ে পড়বে। রুদ্রের পরনে আজ হালকা গোলাপি রঙের পাঞ্জাবি, উচ্চতায় রুদ্ধের সমান সে, তবে গায়ের রং রুদ্ধের থেকে কিছুটা চাপা। উজ্জ্বল শ্যামবর্ণের সুপুরুষ সে, প্রচণ্ড মিশ্রক স্বভাবের, সহজে যে কারোর সাথে হেসে মন খুলে কথা বলতে পারে। তার পাশে জিহান চশমা চোখে ফোনের মধ্যে ডুবে আছে, তার পরনে ধূসর রঙের পাঞ্জাবি। আহাদ, আব্রাহাম আজ সাদা রঙের পাঞ্জাবি পরেছে সব সময়ের মতোই। কিছুক্ষণ পরে সিঁড়ি বেয়ে শুভ্র রাঙা পাঞ্জাবি পরে নেমে আসলো রুদ্ধ আব্রাহাম। পেশিবহুল বিশাল দেহে শুভ্র রঙের পাঞ্জাবিটি শরীরের প্রতিটি রেখা ধরে আটকে আছে। বলিষ্ঠ বাহু আর দৃঢ় বুকে নিখুঁতভাবে আষ্টে পৃষ্ঠে জড়ে আছে টাইট পাঞ্জাবিটা। শুভ্র রংটা তার উজ্জ্বল ত্বকের গায়ে এক অন্যরকম দীপ্তি ছড়িয়েছে। রুদ্র রুদ্ধকে দেখতেই দাঁড়িয়ে পড়ল। তার দাঁড়ানো দেখে আহাদ, আব্রাহাম এবং জিহাদও উঠে দাঁড়ালো। তারপরে চারজনে একসাথে বেরিয়ে পড়লো মসজিদের উদ্দেশ্যে। রান্নাবান্নার কাজ শেষ করে জামিনা বানুর রুমের দিকে পা বাড়ালো রাত। সকালে খাবার শেষে ডাইনিং টেবিল থেকে নিজ রুমে যাবার আগে তিনি রাতকে বলে গিয়েছিলেন গোসল করার আগে যেন তার সাথে দেখা করে আসে সে। শাশুড়ি মায়ের সাথে আজ সে ভালোই রান্নাবান্না করেছে। গরুর মাংসের কালো ভুনা, মুরগির রোস্ট, ডিমের কুরমা, ইলিশ মাছ ভাজি, গলদা চিংড়ি ভুনা আর পোলাও রান্না করেছে আজ। আগে মায়ের সাথে রান্না করতো সে, তাই তার রান্নার হাত বেশ চমৎকার। রাত গোসল করে লাল টকটকে ব্লাউজ এবং পেটিকোট পরে বসে আছে তার শাশুড়ি মায়ের অপেক্ষায়। রাত শাড়ি পরতে পারে না, বিয়ের আগে কখনো পরেনি। বিয়ের দিনই সে প্রথম শাড়ি পরেছিল। রাত নিজের কোমর পর্যন্ত ছড়িয়ে থাকা ভেজা চুলগুলো আস্তে আস্তে শুকিয়ে নিতে ব্যস্ত। অপরদিকে তার এমন রূপ দেখে থমকে গেছে এক পুরুষ। নামাজ শেষ করে কেবলই রুমে ঢুকেছে রুদ্ধ। রুমে ঢুকতেই রাতকে এভাবে এলোমেলো হয়ে বসে থাকতে দেখে কিছুটা হাফ চুকে গেল সে। লাল টকটকে ব্লাউজ পেটে বেরিয়ে আছে রাতের শুভ্র উজ্জ্বল হলদেটে নরম তুলতুলে ম্যাদবিহীন উদর। ছোট্ট কালো তিলটা নাভির নিচে লুকিয়েছিল অলস আলোয়। মসৃণ নরম ত্বকে টান পড়তেই উকি দিল সে। সদ্য ফুটা রক্ত অঙ্গনের ন্যায় লাগছে মেয়েটাকে। গলা শুকিয়ে এলো তার। হালকা করে ঢুক গিলে নিল সে। সদ্য গোসল করা ভেজা চলে মেয়েটাকে প্রচণ্ড স্নিগ্ধ ও মায়াবী লাগছে। ঘোর লেগে গেল রুদ্ধের। রাতের ভেজা চুলগুলো কাঁধ বেয়ে পেছনে পড়ছে। কিছু জলকণা এখনো কপালের কিনারে থমকে আছে। চুল থেকে গড়িয়ে পড়া পানি লরির মতো পিছলে তার গলার রেখার মতো বেয়ে অচেনা সুরের গড়িয়ে পড়ছে। ঘাড়ের পাশে এখনো কয়েকটি জলবিন্দু টলটল করছে। সূর্যের আলো পড়ায় রূপালী হয়ে আছে তারা। ঠোঁটগুলো হালকা লালচে হয়ে আছে, জল ছুঁয়ে আর কোমল হয়ে গেছে, যেন সদ্য ফুটা গোলাপের পাপড়ির ন্যায়। রুদ্ধের অসম্ভব অপূর্ব লাগলো মেয়েটাকে এই মুহূর্তে। রাতের নরম মোমের মতো পায়ের দিকে চোখ যেতে চোখে পড়লো ছোট্ট একটা কালো কুচকুচে তিল। পা থেকে মাথা অব্দি খুঁটে দেখতে লাগলো রাতকে সে। আপন মনে চুল ছাড়াতে ব্যস্ত রাত। কেউ যে তাকে মুগ্ধ দৃষ্টিতে খুঁটে খুঁটে দেখছে সেদিকে হুঁশ নেই তার।
কিন্তু আচমকা পুফিকে দরজার দিকে দৌড়ে যেতে দেখে সেদিকে তাকাতে আঁখি পল্লব বড় হয়ে গেল তার। লজ্জায় মাথা নুয়ে ফেলল সে। রক্তের মতো লাল আভা জমে আসলো তার কায়া জুড়ে। কোনো রকমে শাড়িটা গায়ের উপর ফেলে দৌড় দিল ওয়াশরুমে। রাতকে এভাবে দৌড়ে যেতে দেখে কিছুটা ইতস্তত করে তাকালো সেদিকে। মনে মনে নিজেকেই গালি দিতে লাগলো রুদ্ধ। কেন এভাবে তাকিয়েছিল সে মেয়েটার দিকে? তারপর পুফিকে কোলে করে নিয়ে বারান্দার দিকে পা বাড়ালো। নিজের উপর রাগ হলো তার। এভাবে কেন তাকাতে গেল মেয়েটার দিকে? তার তো মেয়েটার সাথে সংসার করার কোনো ইচ্ছে নেই। সে তো বলে দিয়েছে বউ হিসেবে সে মানে না তাকে। নিজের কাজে নিজে বিরক্ত হলো সে। বাথরুমে বসে রীতিমতো শাড়ি নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে রাত, কিন্তু কোনোভাবেই শাড়ি পরতে সক্ষম হলো না। জামিনা বানু দিয়েছেন এই শাড়িটা আজ তাকে। শাড়িটা দেওয়ার উদ্দেশ্য মূলত তাকে ডেকেছিলেন সে, বাড়ির নতুন বসে। তাই নাকি এখন থেকে প্রত্যেক শুক্রবার শাড়ি পরতে হবে। সিঁদুর রাঙা লাল টকটকে শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রাত। হাজার চেষ্টা করেও শাড়ি পরতে ব্যর্থ হয়ে টাওয়াল গায়ে পেঁচিয়ে নিল। তারপর ওয়াশরুমের দরজা হালকা করে খুলে উকি দিয়ে দেখতে লাগলো রুদ্ধ ঘরের ভেতরে আছে কিনা। ঘর ফাঁকা দেখে ধীর পায়ে আস্তে আস্তে রুমে প্রবেশ করলো রাত। বিয়ের 3 দিন হয়ে গেল আজ তাদের। এর মধ্যে যতবার তাদের দেখা হয়েছে কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে ছেড়েছে। মুখটা মলিন করে শাড়ি ধরে চুপচাপ বসে পড়লো খাটের ওপর। শাড়ি না পরে সে নিচেও নামতে পারবে না, আবার নিজের শাড়িও পরতে পারছে না। রানু বেগম হয়তো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বলে ভুলে গেছেন তাকে শাড়ি পরাতে আসতে হবে। তখনই পুফিকে কোলে নিয়ে ঘরে ঢুকলো রুদ্ধ। বিছানায় রাতকে ঠোঁট ফুলিয়ে বসে থাকতে দেখেও না দেখার ভান করে কোনো দিকে না তাকিয়ে সোজা কভার থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। রাত রুদ্ধকে দেখে পেট সোজা করে বসেছিল কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু কিছু বলে ওঠার আগেই রুদ্ধ ওয়াশরুমের দরজা আটকে দিল। রুদ্ধ ওয়াশরুম থেকে বের হতেই রাত তাকালো তার দিকে। কিছু একটা বলতে গিয়েও বলতে পারল না। রুদ্ধ রাতকে পাশ কাটিয়ে যাবে তখনই রাত গিয়ে খামচে ধরল তার হাত। আচমকা রাতের এমন করায় দাঁড়িয়ে পড়ল রুদ্ধ। রাতের হাতের দিকে তাকালো, তারপর রাতের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কি সমস্যা তোমার? রাত মিনমিন করে নরম স্বরে বলল, একটু শুনুন না। রুদ্ধ ছাড়া গলায় বলল, কি? রাত আরো নরম সুরে আস্তে করে বলল, আমি শাড়ি পরতে পারছি না। রুদ্ধ ললাটে ভাঁজ ফেলে বিরক্ত গলায় বলল, তো আমি কি করব? রাত মাথা নিচু করে বলল, একটু পরিয়ে দিন না। রাতের এমন আবদারে হতভম্ব হয়ে গেল রুদ্ধ। কপালে ভাঁজ গাঢ় হয়ে আসলো। চোখ ছোট ছোট করে তাকালো তার বুকের কাছে মাথা নিচু করে থাকা রমণীর দিকে। এই মেয়ের মাথায় সমস্যা আছে নাকি? বলে কি এই মেয়ে? এখন তাকে শাড়ি পরিয়ে দিতে হবে এই মেয়েকে? রাত তখনও এক হাত দিয়ে খামচে ধরে রেখেছে রুদ্ধের শক্তপুক্ত পেশিবহুল বাহু। একটু দিন না পরিয়ে। দাদিমা দিয়েছেন শাড়িটা, না পরলে কষ্ট পাবেন তিনি। রুদ্ধ কপাল কুঁচকে তাকালো রাতের দিকে। রুদ্ধ আরো একবার রাতের খামচে ধরে রাখা বাহুতে চোখ বুলিয়ে ফুস করে নিঃশ্বাস ছাড়লো। এই মেয়ে আর কত কি করবে আল্লাহ জানে। শাড়ির কুচি ধরে দাঁড়িয়ে আছে রাত। রুদ্ধ তার পায়ের কাছে বসে শাড়ির কুচি ঠিক করছে। রাত চুপটি করে তাকিয়ে দেখছে তার ব্যক্তিগত পুরুষটিকে। আজ তাদের বিয়ের মাত্র 3 দিন হয়েছে কেবল। এই 3 দিনে একটি বারের জন্য ভালোভাবে কথা বলেনি এই লোকটা তার সাথে। আর এখন কিনা তাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত রুদ্ধের কাছে শাড়ি পরতে হলো ভেবে লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো রাত। কুচি ঠিক করা হতেই উঠে দাঁড়ালো রুদ্ধ। তারপর রাতের দিকে তাকিয়ে বলল, বাকিটা নিজের করে নাও এবার। চোখ পিটপিট করে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে অবুঝের মতো বলল, হুম। রুদ্ধ ফুস করে নিঃশ্বাস ছাড়লো। বিরক্তিতে চোখ কুচকে ফেলল সে। তারপর ছু মেরে রাতের হাত থেকে কুচিটা নিয়ে গুজে দিল ভালোভাবে। হঠাৎ নিজের নরম উদরে রুদ্ধের শক্ত আঙ্গুলের স্পর্শ লাগতেই কেঁপে উঠল রাত। কাঁপুনি দিল পুরো শরীর জুড়ে। চোখ খিচে বন্ধ করে ফেললো মুহূর্তেই। কেঁপে উঠল রুদ্ধ নিজেও। নিজের কাজে নিজেই হতভম্ব হয়ে গেল রুদ্ধ। আজ হয়েছে কি তার? জীবনে প্রথম কোনো মেয়েকে এভাবে স্পর্শ করলো সে। শাড়ির কুচিটা গুজে দ্রুত হাত সরিয়ে নিল রুদ্ধ। তারপর কোনো দিকে না তাকিয়ে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে পড়লো রুম থেকে। রুদ্ধ যেতেই দরজার দিকে তাকালো রাত। লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে হচ্ছে তার এখন। কোনো মতে শাড়ির আঁচল গায়ে ভালোভাবে তুলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে তৈরি হয়ে নিল। ওমা, ইহা হচ্ছেটা কি ভিতরে? সবার সামনে তো খুব বলো। আমি এই মেয়েকে বউ মানি না, অথচ রুমে বসে খুব তো ইটিস পিটিস করতেছো। তলে তলে টেম্পু চালাও, তাই না ভাইয়া?
দাঁড়াও, ওয়েট, এই তথ্য আমি পাবলিশ করবই করব। শুভ্রা দরজার ফুটো ধরে এতক্ষণ সব দেখছিল। সে এসেছিল ভাবিকে শাড়ি পরাতে, তার মা পাঠিয়েছে। সে ব্যস্ত থাকায় শুভ্রাকে বলেছে শাড়ি পরিয়ে দিয়ে আসতে তার ভাবিকে, কিন্তু শাড়ি পরাতে আসতে গিয়ে যে এমন ভয়ানক সিন দেখবে তার সে কল্পনাও করেনি। বলি নাচতে নাচতে চলে গেল তার কাজিন মহলের কাছে। ওহে জনগণ, কই তোমরা? ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ! ভাইয়া ভাবিকে শাড়ি পরিয়ে দিচ্ছে, তাও আবার ফিল্মি স্টাইলে। মৃত্তিকা চুল শুকাচ্ছিল, হঠাৎ এমন কথা শুনে হতবাক হয়ে তাকালো শুভ্রার দিকে। সো হোয়াট, স্বামী স্ত্রীর মধ্যে এটা নর্মাল। তুই আবার ফোঁটা ধরে দেখতে গেছিস কোন সাহসে, নির্লজ্জ মেয়ে! আরে আমি কি ইচ্ছে করে দেখতে গেছি নাকি? হ্যাঁ, আম্মু আমাকে পাঠিয়েছিল ভাবিকে শাড়ি পরাতে। ওমা, যাইয়া দেখি সে কাণ্ড ঘটতেছে। বলে তিন বোন হাসতে হাসতে লুটুপুটি খেতে লাগলো। তাদের তিতা করলা ভাইটা কিনা শেষ পর্যন্ত তাদের ভাবিকে শাড়ি পরিয়ে দিচ্ছে। বাহ! দুপুরে খাবার টেবিলে একের পর এক প্রশংসা করতে ব্যস্ত আহাদ, আব্রাহাম এবং রুদ্র। একে একে সবাই রাতের হাতের রান্নার প্রশংসা করতে লাগলো। কিন্তু রাতের মনে আধার নেমে আসলো যখন দেখলো রুদ্র চুপচাপ খাওয়া শেষ করে কোনো কিছু না বলে রুমে চলে গেল। মনটা খারাপ হয়ে গেল তার। রাতের মুখ অন্ধকার হয়ে আসতেই শুভ্রা খেয়াল করলো তা। বুঝতে পেরে বলে উঠলো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।